বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়নি, তাহলে কি দেশ স্বাধীন হতো? হলে সেটা কিভাবে হতো একটু ভেবে দেখুন তো। উত্তর আছে আপনার কাছে? চলুন রেড মৌলভী ভাসানীর কাছে যাওয়া যাক। তিনি স্বাধীনতার কথা অনেকবার বলেছিলেন, কিন্তু কখনোই উল্লেখযোগ্য কোনো সাড়া পাননি। একজন একজন করে অন্যান্য নেতাদের কথা আমরা যদি একটু মনে করতে থাকি বা বিবেচনায় আনি, তাহলে এটা স্পষ্টভাবে দেখব যে কারুর দ্বারাই স্বাধীনতা অর্জন সম্ভব হয়নি, হতো না। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সারা দেশের মানুষকে একতাবদ্ধ করতে পেরেছিলেন একমাত্র, আমি আবারও বলছি, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মানুষটি জন্ম না নিলে পাকিস্তানিরা আজও এ দেশে রক্তের হোলি খেলতো, আর আপনারাই লড়কে লেঙ্গে পাকিস্তান পাকিস্তান বলে বলে ওদের পা ধোয়া পানি খেতেন। ব্যস্ত হবেন না, কিভাবে আওয়ামী ফেসিবাদীদের দূর করে বঙ্গবন্ধুকে উপযুক্ত সম্মান দেয়া যায় সেটা নিয়ে একটু পরেই আলোচনা করছি। তবে সাথে আরও বলবো ৭২ থেকে ৭৫-এর সমস্যা নিয়েও। কিন্তু প্রথমে আপনাদেরকে বুঝতে হবে বঙ্গবন্ধু ঠিক কতটা সম্মান পাওয়ার যোগ্য। এক কথায় যদি বলি, স্বাধীন বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধুর সাথে কেউ কেউ তাজউদ্দিন আহমেদের তুলনা করেন। আসলে তাজউদ্দিন আহমেদ ছিলেন বঙ্গবন্ধু নামক বটবৃক্ষের নিচে বেড়ে ওঠা এক বনসায়ী। তখনকার সময়ে বেশিরভাগ নেতারাই তাই ছিলেন, অর্থাৎ বনসায়ী। তবে সকল স্বাধীনতাকামীদের অবদানকে অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। আওয়ামী লীগ যতটুকু স্বীকার করেছে তা মোটেও যথেষ্ট ছিল না, কিন্তু তাই বলে এদেরকে বঙ্গবন্ধুর সমান কোনোভাবেই বানানো যায় না। বিএনপির মাথামোটা কিছু সমর্থক জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর পর্যায়ে তুলে ফেলতে চান, অথচ স্বয়ং জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে অকপটে সম্বোধন করেছেন। দল হিসেবে বিএনপি জামায়াতীদের সাথে মিশে বঙ্গবন্ধুকে বাদ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে এবং বহুবার বহু ঘটনার মাধ্যমে সেসব তারা স্পষ্ট করেছে। আমি মনে করি এটা ছিল তাদের ষড়যন্ত্র। এই যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ইমেজকে নিয়ে ব্যবসা করে, অর্থাৎ নিজের স্বার্থে ব্যবহার করছে, এটা তারা কোনোভাবেই করতে পারতো না যদি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বঙ্গবন্ধুকে তাঁর প্রাপ্য সম্মানটুকু প্রদান করত। যেখানে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু নিজেই নিয়োগ দিয়েছিলেন, সেখানে বঙ্গবন্ধুকে পেছনে ফেলে জিয়াউর রহমানকে উপরে তোলা যায় কিভাবে, সেটি আমার কোনোভাবে বুঝে আসে না। নিশ্চয়ই আপনারা মন্তব্য করে জানাবেন এটি কিভাবে সম্ভব। যাই হোক, মূল কথায় ফিরে যাই। বঙ্গবন্ধুর মূল চাওয়া ছিল জাতিকে একতাবদ্ধ করা, এবং তিনি তা করতে সক্ষম হয়েছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন সহিংসতা ছাড়াই দেশের স্বায়ত্ত শাসন অর্জন করতে, যা স্বাধীনতার দরজা খুলে দেবে। এজন্যই তিনি ৭ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণে সরাসরি স্বাধীনতার ঘোষণা করেননি, কারণ তিনি জানতেন যুদ্ধ রক্তের বন্যায় ভাসিয়ে দেবে আমাদেরকে, তাই সেটি এড়িয়ে যাওয়াই একজন সৎ নেতার কাজ। বঙ্গবন্ধু সেটি করেছিলেন, কিন্তু পাকিস্তানি হানাদারেরা ২৫শে মার্চ বাংলাদেশিদের উপর ঝাঁপিয়ে পড়ে যুদ্ধকে অনিবার্য করে তুলল। এই অবস্থায়ও অকুতোভয় বঙ্গবন্ধু পালিয়ে যাননি। তিনি পালালে সব কিছু শেষ হয়ে যেত। সবাই পাকিস্তানের বশ্যতা মেনে নিতে বাধ্য হতো, আর বঙ্গবন্ধু পরিণত হতেন সামান্য এক বিচ্ছিন্নতাবাদী নেতায়। বলা হতো তিনি ভারতে পালিয়ে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা যদিও বা তখন সিরাজুল আলম খান, আব্দুর রব সহ অনেক বিপ্লবীদেরকে দেখতে পেয়েছি, তবে স্বাধীনতার পর ওনারা কতটুকু নেতা হতে পেরেছিলেন সেটাও কিন্তু আমরা জানি। জেলে যাওয়ার পর বঙ্গবন্ধুর ফাঁসি হওয়াটা এক প্রকার নিশ্চিত ছিল, কিন্তু পাকিস্তানিরা সেই সাহস করে ওঠেনি এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশে ফিরলে বঙ্গবন্ধুকে সবাই কিন্তু বরণ করে নেয়। সেই জনসমুদ্র আমরা দেখেছি। সকল অর্থেই বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বাংলাদেশিদের অবিসংবাদিত নেতা। এবার চলুন অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদের কালজয়ী গ্রন্থ আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম থেকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা প্রসঙ্গে কয়েকটি লাইন পড়ে নেওয়া যাক। মুজিব যদি ধরা না দিয়ে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধ করতেন, কোনো ভাঙা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করতেন, তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ আরও তীব্র, আরও সফল হতো? তাহলে কি তিনি মুজিব হতেন? তাহলে তো তিনি হতেন মেজর জিয়া। মুজিব পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণা দিলে মুক্তিযুদ্ধ হতো না, তিনি মুজিব হতেন না, হতেন সামান্য বিচ্ছিন্নতাবাদী, এবং আমরা একটি বিশাল রাজনৈতিক ভাব প্রতিমাকে হারাতাম। মুক্তিযুদ্ধে আমরা এত অনুপ্রেরণা বোধ করতাম না। যোদ্ধা মুজিব থেকে বন্দি মুজিব ছিলেন অনেক শক্তিশালী ও প্রেরণাদায়ক। তিনি তখন হয়ে উঠেছিলেন মহানায়ক, ঘোষকের থেকে অনেক ওপরে যার স্থান। মুক্তিযুদ্ধের সময়টি ভরে তিনি ছিলেন নিয়ন্ত্রক ও প্রেরণা। তিনি ছিলেন এক অর্থে মুক্তিযুদ্ধ। পাকিস্তানের কারাগারে তিনি হয়তো মুক্তিযুদ্ধের কথা জানতেনও না, পাকিস্তানিরা তাকে তা জানতেও দেয়নি,
মুক্তিযুদ্ধের রূপ কি তা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি, কিন্তু সকল বাঙালির রূপ ধরে তিনিই করে চলেছিলেন মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে প্রতিটি বাঙালি ও মুক্তিযোদ্ধাই ছিল মুজিবের দ্বিতীয় সত্তা। মুজিবের বন্দিত্ব মুক্তিযুদ্ধের ঘোষণার থেকে অনেক বড় ঘটনা। ঘোষণা করে ঘোষক হওয়া যায়, মুজিব হওয়া যায় না। এখন নোবেল হাতে নিয়ে দেশে এক রিসেট বাবার আগমন হয়েছে। তিনি রিসেট বাটন চেপে কোন ইতিহাস মুছে ফেলতে চান? মুছে ফেলতে পারবেন? তার অন্যতম ঘেটুপুত্র আবার কয়েকজন নেতাকে বাঁশের লাঠিতে ঝুলিয়ে ওপরে তুলতে গিয়ে স্লোগান দিচ্ছে এভাবে যে হাসিনা মুজিব মুর্দাবাদ মুর্দাবাদ। শেখ হাসিনার সাথে শেখ মুজিবকে একসাথে তুলনা করার রাজনীতিটা যদি খেয়াল করেন তাহলে স্পষ্ট হবেন এ কিভাবে বাটপাটি করতে চাইছে। এই ছেলেটি উপরে তুলতে চাইছে এ.কে ফজলুল হক, সোহরাওয়ার্দী, আবুল হাশেম, যোগেন্দ্রনাথ আর ভাসানীকে। অবশ্য প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সে নিজামী বা গোলাম আজমকে এই লিস্টে যোগ করার সাহস পায়নি। রাজাকারের বাচ্চাদের কত দুঃখ, বাপদের নামও লিস্টে নিতে পারে না। যাই হোক, যোগেন্দ্রনাথ হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা করে দেশ বিভাগের পর ভারতে পালিয়েছিলেন। আর বাদ বাকি নেতাদের ইতিহাস তো আমরা সবাই জানি। নিশ্চয়ই ওনাদের সামনে আনা দরকার, কিন্তু স্বাধীনতা যুদ্ধে অবদান প্রশ্নে ওনারা বঙ্গবন্ধুর ধারে কাছেও আসতে পারবেন না। তাই কেউ রিসেট বাটন চেপে দেওয়ার আগে তাকে ভেবে দেখতে হবে বাটন চেপে অন্য কোথাও অন্য কোনো কোষে যেন চাপ পড়ে না যায়। কারণ ফাও আলুর দোষে প্যারা খেয়ে চাপাচাপি করতে গিয়ে মধ্যরাতে চিৎকার করে পাড়া মহল্লাকে একত্রিত করে ফেলতে যাবেন না। এবং এই ধরনের ফাতরামি করতে আসলে আমরাও কিন্তু ডিলিট বাটনে প্রেস করে আপনাদের মতো 2 দিনের অবৈধ সো কল্ড উপদেষ্টাদের হাপিস করে দেব। বিষয়টি মাথায় রাখবেন। আর যদি কেউ কিছু নাও করে, এমনিতেই সময়ের স্রোতে নর্দমায় স্থান নেবেন। এটাই হবে আপনাদের পরিণতি। এই যে আপনারা সরকারে জেগে বসলেন, গণভোট বা নির্বাচনের আয়োজন করেছিলেন, কারা আপনাদেরকে এখানে বসিয়েছে? আপনারা কিভাবে বৈধ হলেন? অন্তত যারা আন্দোলন করেছে তাদের ম্যান্ডেট নিয়েছিলেন? কোনো ভোট হয়েছিল? কখন? কোথায়? তাহলে আপনারা বৈধতা পেলেন কিভাবে? এত বড় গলায় কথা বলছেন, এসব কার জোরে? কোন আইনি বৈধতায়? কোনো উত্তর নেই আপনাদের কাছে। আবার কয়েকটা রাজাকারের বাচ্চা বা রাজাকারের ছাও এখন উপদেষ্টা হয়েছে। আরে বাপরে! কয়দিন আগেও এই সার্জিস এবং হাসনাতেরা জাতির পিতার বঙ্গবন্ধুর গুণগান করতে 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 মুখে ফেনা তুলে ফেলতো। সার্জিসের এই বক্তব্যটি চলুন শুনে নেওয়া যাক। যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ ছফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তরী কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যে মানুষটি জীবন ও যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, সেই মানুষটির বুকে শরীরে 18টি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি। এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা। সোকল্ড উপদেষ্টা আসিফ মাহমুদ যুক্তি দিচ্ছে এভাবে যে মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলেছে দেশের মানুষ, তাই এখন আর মুজিব জাতির পিতা নন। ভাস্কর্যগুলো যেসব ধর্মান্ধরা ভেঙেছে তাদের স্বরূপ আমাদের নিশ্চয়ই অজানা নয়। তো প্রশ্ন আসছে, এরা সাধারণ মানুষ হলো কিভাবে? ধানমন্ডি 32-এ যেখানে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেখানে নেচেছে কারা আমরা কি তা জানি না? শিশু ও অন্তঃসত্ত্বা নারী সহ বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে যারা মেরেছে তারা সর্বনিম্ন স্তরের কাপুরুষ ছাড়া আর কিছুই হতে পারে না। সেনাবাহিনীর কিছু বিপদগামীরা কেন এই কাজ করতে যাবে? এটা তো সেনাবাহিনীর সম্মিলিত সিদ্ধান্ত ছিল না। সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে জনগণ, সরকারের পতন করলে সেটাও করবে জনগণ। এখানে সেনাবাহিনীর লোকেরা কেন আসবে? আর কি বীরত্ব, একেবারে শিশুকেও মেরে ফেলতে হয় তাদেরকে। আরে এদেরকে নিয়ে যারা নাচে তারা যে কতটা বিভৎস, সেটা যদি তারা আয়নায় নিজেদেরকে একবার দেখতে পারতো তাহলে বুঝতো যে তারা আসলে কোন মানসিকতার কোন জগতের। এদের এমন আচরণ দেখে শূকর ছানার কথাই বারবার মনে পড়ে আমার। ওই প্রাণীটির বাচ্চাদের যখন দাঁত গজায় তখন বাপের পশ্চাৎ দেশে কামড় দিয়ে দাঁতের শক্তি পরীক্ষা করে। ইউনুস গঙ্গও তাই করে চলেছে আমাদের সামনে প্রতিনিয়ত এবং প্রতিটি ঘটনার মাধ্যমে। এদিকে 501 মামুনুল হকও হুক্কা হুয়া কেয়া হুয়ার মতো করে বলছে জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারবে না। এবার বলছেন মুক্তমনাদের পক্ষ থেকেও প্রশ্ন আসতে পারে যে কি দরকার সব জাতির পিতা টিতার? ব্যক্তি পূজা তো কোনোভাবেই শোভনীয় নয়।
আসলে ভালোভাবে চিন্তা করলে দেখা যায় রাষ্ট্র জিনিসটাই খুবই শোভনীয় কিছু নয়। একটা ভূখণ্ডে কেবল আমরা মানুষরাই নাগরিক হয়ে থাকবো, অন্য কোনো প্রাণীর নাগরিকত্ব থাকবে না। আবার অন্য ভূখণ্ডের কারোর স্থান আমাদের ভূমিতে হবে না, আমাদেরও অন্যদের ভূমিতে অধিকার থাকবে না। যার যার ভূমি তার তার, দেশ জাতীয় সঙ্গীত যার যার আপন হয়ে থাকে, কেবল স্ব দেশের নাগরিকরাই তার দেশে শ্রেষ্ঠ হয়ে থাকে। এগুলো তো কোনোভাবেই ভালো কিছু নয়। কিন্তু বাস্তবতার খাতিরে রাষ্ট্রের প্রয়োজন হয়, দেশ গঠন করতে হয়। আমাদেরকে একটা দেশ গঠন করতে হলে তার একটা গৌরবের ইতিহাসের প্রয়োজন হয়, প্রয়োজন হয় চেতনার। বঙ্গবন্ধু আর ৭১কে বাদ দিয়ে পারবেন সেটা সম্ভব করতে? ৭১ আর বঙ্গবন্ধু বাদ দিলে এই দেশটা অন্য যে কোনো দেশের সাথে মিশে যেতে পারে, আলাদা তো কিছু থাকতে পারে না, তাই না? তো আলাদা আইডেন্টিটির ইতিহাস না থাকলে এর অস্তিত্ব রাখবেন বা রাখতে যাবেন কোন দুঃখে? ৫ই আগস্টের পর ক্রমাগত লাফালাফি শুরু হলো, বলা হলো যে দেশ নাকি আবার স্বাধীন হয়েছে, এবং এই নিয়ে কত ধরনের গান, কবিতা, ও বাবা কত কিছু। এরা এতটাই মেধাবী যে বেসিক জ্ঞানটুকু এদের নেই, জানেই না যে একটা দেশ বারবার স্বাধীন হয় না। মানুষের ব্যক্তি স্বাধীনতা আর দেশের স্বাধীনতা ভিন্ন জিনিস,